আজকের নাটক মানুষ ও কৃষ্ণচূড়ার গল্প। রচনা আবিদ আজাদ। প্রযোজনা শামসুল আলম। নাট্যানুষ্ঠান মানুষ ও কৃষ্ণচূড়ার গল্প। তাহলে আগামীকালই যাচ্ছি জলে। সকালের ট্রেনে সুবিধা হবে। যাবে? হ্যাঁ, কলেজের কাজগুলো হয়ে গেল। ভেবেছিলাম ঝামেলা হবে, তা সহজেই তো মিটল। আগামীকালই যাবে? বেশ ভালো কাটিয়ে গেলাম কটা দিন তোমাদের সাথে। অনেক কাল পর কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্নের মতো? তাই স্বপ্নের মতোই মনে হচ্ছে। তালটিয়া নামের সেই অজ মফস্বল শহরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, বুড়ো অধ্যাপকের জীবনের স্বপ্ন। তা বেশ, এতদিন পর দেখা হওয়াটা মন্দ নয়, কি বলো? কেমন দেখলে এসে? খুব সুখী দেখে গেলে আমাদের, না? অনেক কিছু বদলে গেছে, অনেক বড় হয়ে গেছে শহরটা। আমি দেখলাম, বুঝলে জলে, সব দেখলাম। আগের মতো নেই কিছু, থাকার কথাও নয়। আমরাও তো নেই, তাই না? চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও, তুমি নিচ্ছ না? নিচ্ছি। বিস্কিট নেবে না? থাক, আবার বিস্কিট কেন? হ্যাঁ, একটা নাও। এই যে রিফাত চাচা, আপনার জন্যই ফিরে এলাম। কি বেরিয়ে এলে নাকি? হ্যাঁ, ফিরে এলাম। ভাবলাম এতক্ষণে নিশ্চয়ই আপনার ঘুম ভেঙেছে। দেখলে জলে, তোমার ছেলে কীভাবে কথা বলে, দেখলে তো? তা কবির অধ্যাপকের দুপুর বলে একটা সময় আছে, অখণ্ড দিবা নিদ্রা, একেবারে নাক ডাকি ঘুম যাকে বলে। আম্মা, তোমাকে বলে রাখছি, রিফাত চাচার কিন্তু যাওয়া হচ্ছে না। সে তুই বলে দেখ। আরে না না, তা কি করে হয়? দুদিনের জন্য এসে 7 দিন হয়ে গেল, আমাকে যেতেই হবে। সে আমি হতে দিচ্ছি না। বলিনি আপনাকে নিয়ে সাভারের দিকে যাব? ওদিকটা সত্যি সুন্দর, আপনার ভালো না লেগে পারবেই না। সত্যি প্রোগ্রামটা ভালো হয় না আম্মা? তা জানা একবার ঘুরে আয়। না বাবু, আমি আর তোমার গাড়িতে উঠছি না। দুদিন চড়েই আমার হার্টের হিমশিম অবস্থা। ওই এমন পাগলের মতো ড্রাইভ করে না তোমার ছেলে, কি বলবো জলে। আমার তো দুরু দুরু বুক, এই বুঝি মারিয়ে দেয় একটা রিক্সা, নাহলে বাধায় একটা অ্যাক্সিডেন্ট। ও, এই জন্যই বুঝি যেতে চাইছেন না? কাল কিন্তু মেয়েটাকে প্রায় চাপা দিতেই যাচ্ছিলে। ধুত, একটু ভয় পাইয়ে দিলাম শুধু। অ্যাক্সিডেন্ট আমি করি না। না না বাবু, মেয়েটার মুখটা দেখেছিলে একবার? ছিটকে রাস্তার পাশে সরে না গেলে কি হতো বলো দেখি? বারে কিছুই হতো না, আমি ঠিক ঠিক সাইড নিয়ে চলে যেতাম। সে যাক, আপনি কিন্তু যাচ্ছেন না। আবার বেরুবি? সুমি বলছিল, না থাক, এখন আর বেরোচ্ছি না। পাগল ছেলে। কে? তোমার ছেলেটা ও, এমন পাগলের মতো ড্রাইভ করে না ও। তা পাগলামির বয়স, প্রাণ আছে অথচ পাগলামি নেই, এর কোনো মানে নেই। গতি, এই বয়সে এমন তুমুল গতি চাই জীবনে। তুমি তো ভালোই আছো জলে। খুব বেশি রিফাত, খুব বেশি ভালো আছি। তোমার মেয়েটাও দেখতে একেবারে তোমার মতোই হয়েছে। হঠাৎ দেখলে মনে হয় সেই আগের দিনের তুমি। উফ, কি একরোখা ছেলে না তুমি। আমার একটা কথার জবাব দেবে রিফাত? কথা? বলো, সত্যি সত্যি জবাব দেবে? আরে দেবো না কেন, খুব কঠিন কিছু জিজ্ঞেস করবে না তো? তা বলে দিচ্ছি, তোমার মেয়ের মতোই যদি প্রশ্নের পর প্রশ্ন করে চলো, আমি কিন্তু অ্যান্সার করতে পারবো না। তুমি পালিয়ে গিয়েছিলে কেন? চলে। বলো, কেন পালিয়েছিলে? কেন? কিন্তু একে তুমি পালিয়ে যাওয়া কেন বলছো জলে? আমাদের সেদিনের প্রস্থানকে পলায়ন বলা যায় কি? একজন মানুষের স্বাভাবিক চলে যাওয়াকে যদি কেউ পলায়ন বলে দোষারোপ করে, নিশ্চয়ই তা ঠিক হবে না। আড়াল টানার চেষ্টা করছো তুমি। আড়াল নয় জলে, আড়াল নয়। তাছাড়া তোমার কাছে আমার আড়াল টানার কী আছে একবার ভেবে দেখো। আগে সে তুমিও আর আগের মতো নও, আমিও নই। মিথ্যে, মিথ্যে বলছো তুমি। অসম্ভব। এই মিথ্যে শব্দটি আজ আমাদের দুজনের জীবনে মিথ্যে হয়ে গেছে। জানো জলি, আমার তো মনে হয় কি? বয়সের সিঁড়ি ভেঙে ভেঙে আজ আমরা এমন একটা দুর্গের চূড়ায় এসে পৌঁছেছি, যেখানে দাঁড়িয়ে কাউকে ভান করতে হয় না, যেখানে দাঁড়ালে মনে হবে নিচে হু হু বরফের মতো জমে আছে আমাদের অতীত, আমাদের হারিয়ে আসা দিন আর রাতগুলো। মনে হবে মাথার উপরে যে নীল আকাশটুকু বাকি আছে,
তাকে আর প্রতারকের মতো মিথ্যের পর্দা বা অভিমানের আড়াল টেনে লুকিয়ে ফেলা যাবে না। তাহলে তুমি পালিয়ে যাওনি বলতে চাও? অবশ্যই। আমি যদি বলি তুমি মলি আপাকে ভালোবাসতে? এ কথাটা নিশ্চয়ই আজ নয়, আগেই তুমি বুঝেছিলে। রিফাত, তাছাড়া শহীদ তোমাকে ভালোবাসত। আমি ওকে ঘৃণা করতাম। ও আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল। সারা জীবনে একবারও আমি ওকে ভালোবাসতে পারিনি। তা হয়তো ঠিক। তাহলে ব্যাপারটা সব মিলিয়ে হয়তো এরকমই হয়। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো, উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। কে আবৃত্তি করে? তোমার কান্নার কবির না? সুরে পেতে বাহ, ফলের মতো চমৎকার তার গলা, ম্লান হুবহুব চোখ শহীদের মনে মতো। আসে। আশ্চর্য, পৃথিবীর রাঙা তোমার ছেলেটা একেবারে রাজকন্যাদের বাপের মতো মতোই আবৃত্তি করে। সে যে চলে গেছে মনে হচ্ছে রূপ নিয়ে দূরে। শহীদের গলা শুনছি। আবার ও আঁকে না? তাহারে কেন ছোটবেলায় ডেকে আনো? আঁকতো, কে এখন আর হায় আঁকে না। হৃদয় খুঁড়ে নামকরা শিল্পীর বেদনা ছেলে, জাগাতে তখন ভালোবাসে। ওর গলাটা কিন্তু সত্যি হায় অপূর্ব। চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো, ধানসিঁড়ি নদীটির পাশে। ওদিকে তাকিয়ে আছো কেন? শহীদের সেলফ পোর্ট্রেটটা দেখছি। সত্যি জলে সব কিছু বদলে গেছে। এমন অদ্ভুতভাবে সব বদলে গেছে, জানো, আমার এক একবার মনে হয় কি মনে হয়? এত সব পরিবর্তনের ভিতরে আমি যেন একটা ভাঙা পোড়ো নির্জন বাড়ি, মুখ থুবড়ে পড়ে আছি, একা। আর আমার পলেস্তরা খসা দেয়াল থেকে ঝরছে ঝুরঝুর বালি, পাঁজর ভেঙে থেতলে পিষে গেছে ভিত, খোলা দরজা জানলা দিয়ে ঢুকছে হু হু শীতের উত্তরে হাওয়া। মানুষ বোধহয় এরকমই না জালে? মলি আপাকে তুমি ভালোবাসতে আগে বলনি কেন? কারো কারো জীবনে অনেক কিছুই বলা সম্ভব হয়ে ওঠে না, সময়ও হয় না। আপা থাকলে তুমি সুখী হতে। হয়তোবা। তবে জানো, জানো জালে, কি? সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে যেদিন প্রথম বুঝেছিলাম তোমাকে নয়, আমি ভালোবাসি মলিকে, তোমার মলি আপাকে, সেদিন অবশ্য এই সুখ কথাটি একবারও মনে আসেনি। আসলে সুখটুক হয়তো কিছু নয়, চাওয়া, এ এক সর্বগ্রাসী চাওয়া, প্রবলভাবে কোনো একদিকে মানুষের ঝুঁকে থাকা। ব্যাপারটা ভাবলে এরকমই। ফেলে আসা দিনে কয়েকজন মানুষের জীবনে একটা গল্প জমে ওঠে। রিফাত নামের 18-20 বছর বয়সের একটি ছেলে মফস্বল থেকে ঢাকা এসেছে বিশ্ববিদ্যালয়ে পড়বে বলে। উঠেছে রিটায়ার্ড একজন মুন্সেফের বাড়িতে। মলি বোবা, লম্বা, ম্লান একটি মেয়ে, জলি, সুন্দরী, প্রগল্ভা, একরোখা, মেধাবিনী। সেদিনের পটভূমিটা মোটামুটি এরকম, ভেতরে দ্বিধা, বাইরে প্রচুর কৃষ্ণচূড়া। সত্যি জলে তালটিয়ার মতো অজ মফস্বলের আরও বেশি নিঝুম এক কলেজের মেঘে ঢাকা বাংলার অধ্যাপক, এই আমি রিফাত চৌধুরী। আমারও জীবনে আছে ফেলে আসা কিছু দিন, কিছু রাত্রি, একটা অখণ্ড লবণাক্ত জীবন। আহা, যে জীবন দোয়েলের শালিকের অধ্যাপকের, আহা, দীর্ঘদিন পর তারই উন্মোচন। তোমার মনে আছে জলে, সেই যেদিন আমি প্রথম তোমাদের বাসায় আসি, পরনে ঢোলা পাজামা, গায়ে হাফহাতা শার্ট, হাতে বেতের ছোট্ট একটা বাক্স ভর্তি বই, কাপড় চোপড়। সেই আমার প্রথম ঢাকায় আসা। অনেকটা যেন বাংলা ছবির নায়ক। সেদিন আমাকে দেখতে খুব হাবাগোবা মনে হয়েছিল, তাই না? তুমি কিন্তু খুব হেসেছিলে। পকেটে আমার এক স্যারের লিখে দেওয়া চিঠি। তোমার বাবারও স্যার ছিলেন তিনি। তার দূরে বুকে এসে দাঁড়ালাম তোমাদের বাড়িটার সামনে। সে একটা সময় গেছে বুঝলে জলে, যা দেখতাম মনে হতো উঁচু, বিশাল আর রহস্যময়। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম তোমাদের পুরনো প্যাটার্নের প্রাসাদোপম বাড়িটা দেখে। কি বিশাল বাড়ি, কিন্তু এত একা,
এত নির্জন, কাঠবাদামের গাছ ভরা বাগানের ভিতর দিয়ে লাল সুরকি বিছানো রাস্তাটা পার হয়ে এসে দাঁড়িয়েছিলাম তোমার বাবার সামনে। তোমাদের ড্রয়িং রুমটা এত বড়, আমার মনে হচ্ছিল আমি যেন ছোট্ট একটা শুকনো পাতা উড়ে এসে পড়েছি আশ্বিনের হঠাৎ হাওয়ায়। তোমার বাবা তখন পত্রিকা দেখছিলেন, আমাকে দেখে মুখ তুলে তাকালেন। কে? কি চাই? জি, আমি তালটিয়া থেকে এসেছি। বসো। কি বললে জানো? কোত্থেকে এসছো? জি, তালটিয়া। তালটিয়া? নবীনগরের তালটিয়া? জি, আশরাফ স্যার আমাকে পাঠিয়েছেন। এই যে ওর চিঠি। প্রফেসর আশরাফ সাহেব? দেখি, তুমি বসো। স্যার আজও আছেন? কেমন আছেন উনি? ভালো তো? জি, অধ্যাপনা থেকে অবসর নিয়ে ওখানেই আছেন। ও গড, সে কবেকার কথা। বহুদিন বহুদিন স্যারের সাথে যোগাযোগ নেই। অবশ্য আমি তালটিয়ার সাথে সম্পর্কটা শেষ পর্যন্ত রাখতে পারিনি। ঝামেলার মধ্যে যোগাযোগ রাখাটা সম্ভব হয়নি। আর দেশেও ছিলাম না বহুদিন। মাঝে মাঝে খুব মনে পড়তো তালটিয়ার কথা। তাছাড়া আমিও চাকরি নিয়ে সারা জীবন ঘুরে বেরিয়েছি, এ শহরে ও শহরে। ঢাকায় এসেও কতবার ভেবেছি একবার যাই, দেখে আসি, কিন্তু হয়নি। তা কেমন আছে তালটিয়া? কেমন আছেন আশরাফ স্যার? স্যার খুব বুড়ো হয়ে গেছেন। আরে তা তো হবেনি। এই দেখো না, আমি বলে কেমন বুড়ো হয়ে গেছি, সে কি আজকের কথা নাকি হে? হ্যাঁ, তা দেখি কি লিখেছেন স্যার। ওহো, সন্ধেটা হয়ে গেছে মনে হয়, কিছু দেখছি না তো। দাও তো, লাইটটা জ্বেলে দাও। না না থাক, তুমি বসো। মলিকে ডাকছি। মলি, মলি। এই যে মা, দেখ তো সন্ধে হয়ে গেল, লাইটটা জ্বেলে দে তো মা। এত দিন পর স্যারের চিঠি পাবো ভাবতেই পারি না। মিনহাজ, বহুদিন পর বিশেষ প্রয়োজনে তোমাকে লিখছি। পত্রবাহক ছেলেটি তালটিয়া কলেজের সবচেয়ে মেধাবী ছাত্র, পিতৃমাতৃহীন এবং অতিশয় দরিদ্র। কি নাম তোমার, কি যেন বললে? রিফাত চৌধুরী। হ্যাঁ, এবছর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আমি জানি ও জীবনে সাইন করবে। তা কিসে, কোন সাবজেক্টে অ্যাডমিশন নিয়েছো? জি, বাংলায়। বাংলায়? মানে বাংলা সাহিত্যে? জি। কিন্তু তোমার তো রেজাল্ট খুব ভালো। মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিলেই তো পারতে। ট্রাই করেছিলে নাকি? মেডিকেলে অ্যাপ্লাই করেছিলাম, অ্যাডমিশন টেস্টে অ্যালাউ হয়েছিলাম। তাহলে ভর্তি হলে না কেন? এমনি। ও, এটা কিন্তু ভালো করলে না। এই যে মা, মলি, তুই দাঁড়িয়ে আছিস? ও আমার বড় মেয়ে মলি। হ্যাঁ, তো তোমার নামটা যেন কি বললে? জি, রিফাত চৌধুরী। হ্যাঁ 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 মা, মলি, ওকে নিয়ে যাও তো। আর আব্দুলকে বলো দোতলার রুমটায় ওর জন্য ব্যবস্থা করতে। ও আমাদের এখানেই থাকবে। যাও, মলির সঙ্গে ওপরে যাও। আমাদের দোতলার রুমটা এমনিতে খালিই থাকতো। সেদিন হঠাৎ আলো জ্বলতে দেখে আশ্চর্য হয়েছিলাম। আমিও সেবার ভার্সিটিতে ভর্তি হয়েছি। আব্বা তোমার কথা বলল। আমার এমন রাগ হয়েছিল না, আব্বার এই এক ধরনের পাগলামি। জানা নেই চেনা নেই কে একজন তাকে এনে বাসায় তুলল। আমাকে দেখে কিন্তু তুমি হেসেছিলে। হাসবো না? এমন বোকা বোকা দেখাচ্ছিল তোমাকে। ভাবলাম দেখে আসি কেমন ভালো ছাত্রটিকে আপ্পা বাসায় থাকতে দিয়েছেন। ওপরে উঠে দেখি বেতের বাক্সটা খুলে তুমি বের করছো বই আর কাপড় চোপড়। দেখছিলাম আর খালি খালি হাসি পাচ্ছিল।
কে কে ওখানে? কে আপনি? কে কে আবার দেখতে পাচ্ছ না? না মানে আমি ঠিক মানে আমি ঠিক ঠিক কি বলতে চাও? না মানে ঠিক চিনি না তো। চিনি না তো? আমি চিনি নাকি? গেঁয়ো ভূত কোথাকার। ভূত? ভূতের বাবা। ভূতের বাবা? হ্যাঁ হ্যাঁ, ভূতের বাবা, ভূত। ও মা গো, এমন ভাবে কেউ চিৎকার করে নাকি? এমন ভাবে হাসে কেউ? আমি ভাবলাম কি কি ভাবলে? আপনাদের বাসাটা খুব নির্জন তো। সেই নির্জনতা ভাঙতে এসেছো নাকি? না না, তা কেন হবে? হাসছেন কেন? প্লিজ আর হাসবেন না। কেন হাসবো না কেন শুনি? তা হাসুন, নিশ্চয়ই হাসবেন বই কি। হাসবেন বই কি, অজপাড়াগা কোথাকার। প্লিজ, সত্যি সত্যি আপনি কিছু বলবেন কি? অফকোর্স। তাহলে বলুন। আমি জলি। জলি? ও, ওনার নাম বোধহয় মলি। ও, মলি আপার সাথে তাহলে পরিচয় হয়ে গেছে এরই মধ্যে? উনি তো রুমটা খুলে দিলেন। খুব ভালো হয়েছে। আমি বাসায় থাকলে এই কাজটা তখন আমাকেই করতে হতো। না না, আমাকে দেখিয়ে দিলেই চলে যেত, আমি খুলে নিতাম। খুব হয়েছে, থাক থাক, আর বিনয় করতে হবে না। এবার শুনি, কদিন থাকবে? তা যতদিন একটা কাজ টাজ না পাচ্ছি ততদিন তো আর হলে বা মেসে যেতে পারছি না। এই না শুনে এলাম ভার্সিটিতে পড়া হবে। হ্যাঁ, এই পড়ার ফাঁকে ফাঁকে কাজও করতে হবে, তা নাহলে পড়াই হবে না। তা কোন সাবজেক্টে অ্যাডমিশন নেওয়া হয়েছে? বাংলায়। হাসছেন যে? আজকাল আজকাল বাংলা আবার কেউ পড়ে নাকি? সত্যি সত্যি ভূত দেখছি। মাগো, এই না হলে দেখতে এমন জংলার মতো হয় কেউ? সত্যি জলি, খুব সহজে তুমি হাসতে পারতে। আমিও ভাবি সেই দিনগুলো কোথায়। আমিও ভাবি হয়তো সবই ঠিক আছে, আগের মতোই আছে, কেবল আমরাই সরে এসেছি। সরতে সরতে এত দূরে চলে এসেছি। জানো, আমার মনে হয়, কেবলই মনে হয়, আমরা যেন কেউ বেঁচে নেই, আবার কেউ মরেও যায়নি। আশ্চর্য, এভাবে বেঁচে থাকাকে তুমি জীবন বলো রিফাত? এতটা গভীরভাবে কখনো ভেবে দেখিনি তো। ঢাকা শহরটা তখন কত ছোট্ট ছিল, তাই না? তবু সে একটা সময় ছিল, আনন্দের না বিষাদের আমি আজও বুঝে উঠতে পারি না। হঠাৎ এক বছর ঢাকায় খুব কৃষ্ণচূড়া ফুটেছিল, মনে আছে তোমার? তোমাদের এই বাগানটাতেও সেবার প্রচুর শীতের সবজি হয়েছিল। মনে হয় অন্য কোনো জীবনে যেন এই সব ঘটেছিল। জয়ের মালা বইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা সুমি গাইছে না? ও এমনিতেই গায়, কখন কি মাথায় চাপের ঠিক নেই। কিছুদিন গান নিয়ে মেতেছিল। ভালোই তো গেছে। মানুষ বোধহয় খুব একা, তাই না রে? কিন্তু তুমি একা কোথায়? একটি মেয়ে, একটি ছেলে, যাকে বলে শিউলি ফোটা স্বচ্ছ পরিবার। তুমি বুঝবে না রে, বুঝবে না। ভার্সিটির ক্লাসগুলো শেষ করে যখন ফিরে আসি, তখন আমাকে ঘিরে নেচে ওঠে আকৃতিহীন একাকিত্ব। সে যে কি ভয়াবহ একাকিত্ব, আমি আমি বোঝাতে পারবো না। আমি আমি নিজেও বুঝি না রিফাত। জানো, এক একবার ভাবি আমি আমি যদি মলি আপার মতো বোবা হতাম। শহীদের মৃত্যু সংবাদটা জানালে পারতে। কেন? দূর থেকে বন্ধুর মৃত্যুতে শোক জানিয়ে বন্ধু পত্নীকে চিঠি লিখতে এতটা দূরত্ব কি কখনো সৃষ্টি হয়েছে? জানি না, আমি আমি জানি না। ছি জলে, এভাবে কেউ। তুমি তুমি শট, তুমি প্রবঞ্চক, তুমি নিষ্ঠুর রিফাত। তুমি কিন্তু আগে এমন সেন্টিমেন্টাল ছিলে না জলে। নির্মমতা তোমার স্বভাব। আমি শট, প্রবঞ্চক, নিষ্ঠুর কিছুই নই জলে। ওই গুণগুলো অর্জন করতে পারিনি আমি। আমি শুধু একজন বিষণ্ণ মানুষ, ব্যথিত পুরুষ। ভালোই হলো রিফাত, এতদিন পরে সে দেখে গেলে আমাদের সুখে থাকা কি বিষণ্ণ, কি নির্মম এই সচ্ছলতা। চমৎকার।
ধরা যাক দুই একটা ইঁদুর এবার। কি অবাক তাই না জালে, এলসিনোর দুর্গে নিসঙ্গ হ্যামলেট ব্যক্তি দুঃখবোধের জ্বলন্ত শিকার। জানো, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র জীবনে আমরাও কেউ কম নই। একবার ভেবে দেখো, এই পৃথিবীতে আজও আমরা আছি। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার। আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনু জলে পার। তবু তবু সিসিফাসের মতো যুগ যুগান্তের ক্ষতচিহ্ন বুকে নিয়ে বেদনার কালো দাগ মুঠোয় ভরে মানুষই বাঁচে, সংগ্রাম আর ব্যর্থতার গ্লানি। এইসবের ভিতরেই একদিন জন্ম নেবে আমাদের আগামী জীবন। আমার কি মনে হয় জানো, মনে হয় আমি যেন টেড হিউজেসের কবিতার সেই উদ্বিরাল, পেছনে হারিয়ে এসেছে একটা পৃথিবী। তারপর এখন শুধু জলে স্থলে খুঁজে ফেরা সেই মুখর প্রথম পৃথিবীকে। রিয়েলি রিফাত, আই এম সেকেন্ড সাম ওয়ার্ল্ড, যা আমি হারিয়ে এসেছি, যা আমি ফেলে এসেছি। এ তোমার একার সমস্যা নয় জলে, আমাদের সকলের সমস্যা, গোটা আধুনিক মানুষের প্রবলেম। তা না হলে একবার ভাবো, কোথায় সিসিফাস আর কোথায় তালটিয়ার বাংলার অধ্যাপক? এই আমি হৃদয়ে খুঁড়ে আজও বেদনা জাগাতে ভালোবাসি। মলি আপাকে তুমি আজও মনে রেখেছো রিফাত? মনে রাখাটা বোধহয় খুব কঠিন কাজ নয়। আমি জানতাম আপা তোমাকে ভালোবাসে। জানো, আজ মনে হয় আপা যদি বোবা না হতো তাহলে বোধহয় ওকে আমাদের এভাবে হারাতে হতো না। আমি তো দেখতাম তুমি আসার পর থেকেই আপার ভেতরে কি যেন ঘটে যাচ্ছিল। একের পর এক 4টে বছর ধরে আপা শুধু বদলে গেল। তুমি অনার্স পাশ করে এমএতে ভর্তি হলে, আমারও সেবার এমএ। একদিন তোমার বইয়ের ভেতর থেকে কতগুলো ছেঁড়া টুকরো কাগজ উদ্ধার করলাম, আপার লেখা। আপা তো কথা বলতে পারতো না, হয়তো লিখেই তার নিজের কথাগুলো বলতে চাইতো। আমি কতদিন যে নিষেধ করেছি ওভাবে লিখতে। তোমার নিষেধ শুনে আহত হতো আপা। এছাড়া আমার আর কী বা করবার ছিল বলো? যদি ভালোই বেসেছিলে তাহলে তাহলে এভাবে আঘাত না দিয়ে রেখে চলতো না। সে দিনগুলোর কথা মনে আছে তোমার? কোন দিনগুলো? ঢাকায় একটা নতুন হাওয়া বইছে। 52 ভাষা আন্দোলনের পর আরও বেশি তীব্র হয়ে ফিরে আসছে এক একটা বছর। ফাল্গুনে ঢাকাটা যেন একটা রক্তবর্ণ কৃষ্ণচূড়া গাছ হয়ে উঠত, শাখায় শাখায় লাল ফুল। আমার চোখেও সেই রং। ইউনিভার্সিটি এলাকায় 21-এর প্রস্তুতি, পোস্টার, ফেস্টুন, ব্যানার, যেদিকে তাকায় তাজা সূর্যোদয়ের ছোপ। আমার ভিতরেও যেন এমনি ব্যানার, পোস্টার, ফেস্টুনের ঝলকানি শুরু হলো। রিয়েলি আমি আমি পাগল হয়ে গেলাম জলে। এমনি একদিন বিকেলে ফিরতে ফিরতে মনে হলো ভালোবাসি, সত্যি সত্যি আমি ভালোবাসি। কালো পিচের রাস্তা ভরে আছে কৃষ্ণচূড়ার লাল মখমলে। ইলেকট্রিক তারের জটলার ভিতরে আকাশে লেগেছে সূর্যাস্তের আগুন, আর বাতাস যেন জ্বলন্ত রুমাল। আমি ফিরছি, আমার বুকের ভিতর চলন্ত মেঘ। তোমাদের বাসাটার কাছে এসে বাগানের ভেতরে দেখি ঠিক আমার ভিতরটার মতো রাঙা গোধূলি হয়ে আছে। কাঁপছে পাতাবাহার গাছ, কাঠবাদামের পাতা থেকে খসে পড়ছে তরল আগুন, আর দু একটা ঝরা পাতা যেন স্বর্ণের পালঙ্ক ঝরছে স্বপ্নের ভিতর থেকে। সমস্তটা বাইরের জগৎ যখন এমনি টালমাটাল দৃশ্য হয়ে গেল, আমার আমার ভিতর জগৎটা তখন জেগে উঠল
একটা ঝকঝকে নতুন নৌকোর কলুয়ের মতো। মনে হলো মলিকে আমি ভালোবাসি। আমার আমার এই ভালোবাসা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে বাজতে থাকলো আমার এই ভিতরে। মনে হতো আমি যেন একটা পাথুরে গুহা, ভিতরে বন্দি হয়ে ডানা ঝাপটাচ্ছে খুব মিহি রঙের একটা পাখি। মলি সবই বুঝতো, আমিও বুঝতাম, কিন্তু কিন্তু আমার সব কথা ওর বোবা চোখের সামনে বুদবুদের মতো মুছে যায়। তোমাদের নির্জন বাড়িটার নির্জনতম বোবা মেয়েটা যখন পালিয়ে এসে আমার কামরায় ঢুকতো, আর ঢুকে কিছু না বলে কিছু না ছুঁয়ে আমার ভিতরটাকে দিনের পর দিন এলোমেলো করে দিচ্ছিল, তখন আমি বাইরের স্লোগানের সাথে মিশে গিয়ে ভিতরে চিৎকার করে শুধু বলতাম, মলে কথা বলো, কথা বলো মলে, বোবা হয়ে থেকো না, কথা বলো। নির্বাক দেশটার মতো তুমিও জাগিয়ে তোলো কথা। মলে মলে একবার শুধু বলো, ভালোবাসি, ভালোবাসি। রিফাত, ঠিক এমনি দিনে একটা ছোট্ট ঘটনা ঘটে। ঢাকাটা তখন মিছিলের শহর, গর্জনশীল মানুষের ঢেউ। সেই মানুষের স্রোতের মুখে লাঠিচার্জ, বুলেট আর টিয়ার গ্যাসের বাধা একটি শহীদ মিনার মাথা তুলছে। সে একটা সময় গেছে। একদিন দুপুরে বাসায় ফিরে দেখি রাস্তার ধারের দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে আছে মলি। একটা মিছিল আসছিল বোধহয়, শব্দ পাচ্ছিলাম। আমি মলিকে দেখছি, স্থির অপলক পাথরের মূর্তি যেন। দূর থেকে সমুদ্র ঝড়ের মতো আসছে মিছিলটা। মলি দাঁড়িয়ে আছে। হঠাৎ কি হলো দেখলাম মলি কাঁপছে, ঠাঁই দাঁড়িয়ে কাঁপছে, থরথর করে কাঁপছে ঠোঁট, চোখের ভিতর বিস্ময়, মুখের পেশিতে পাথরের খাঁজ। আমার মনে হলো মলি যেন একটা গাছ, কেঁপে উঠছে তার সবুজ পাতার ভিড়, দুলছে ডালপালা। আমার চোখের সামনে মুহূর্তের মধ্যে রাস্তার মিছিলের কণ্ঠনালী ছিঁড়ে বেরোতে থাকা স্লোগানের সাথে মলির নির্বাক দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল। মিছিলটা চলে গেল। মলি কিছু বলতে চেয়েছিল, আমি জানি ও কথা বলতে চেয়েছিল। সেই দুপুরে আমার নিজের ভিতরে লুকিয়ে বসে আর্তনাদ করেছিলাম। চলে ইচ্ছে হচ্ছিল এক দৌড়ে ছুটে যাই, ছুটে গিয়ে বলি, মলে মলে তুমি কবে কথা বলবে, কবে? আপা তোমাকে ভালোবেসেছিল। আমি জানি নির্জন বাড়িটাতে কি দুঃস্তব্ধতা বুকে নিয়ে আপা অপেক্ষা করত। সেই স্তব্ধতার দায়ভাগ আজও আমি বহন করে চলেছি জলে। বাইরের বৃহৎ পৃথিবীর বেদনা অবশেষে এসে মিলে গেল আমার ব্যক্তিগত বিশ্বের কান্নার সাথে। মফস্বল কলেজের অধ্যাপকের জীবনে এর চেয়ে বড় আর কি চাঞ্চল্যকর ঘটনা ঘটতে পারে বলো? তবু এবার তুমি জেলে না গেলে আপাকে আমরা এভাবে হারাতাম না। ছি জলে, একটা সেন্টিমেন্টাল ব্যাপারকে জেলে যাওয়ার মতো আরেকটা বাস্তবতার সাথে এক করে দেখো না। ছেলেবেলায় টাইফয়েডে বোবা হয়ে যাবার পর আপার জীবনে তোমার অ্যারেস্ট হওয়াটা ছিল সবচেয়ে বড় ঘটনা। তোমার মনে আছে সেবার 21-এর আগের রাতগুলো? আমরা অপেক্ষা করছি তোমার জন্যে, তুমি ফিরছ না। আপা পায়চারি করছেন অস্থির হয়ে।
হাঁপার দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে, অথচ আমরা কেউ কাউকে বুঝতে দিচ্ছি না কেন, কার জন্য এই অস্থিরতা। একদিন অনেক রাত করে তুমি ফিরলে। দাঁড়াও, জি, বসো, কথা আছে। আপনি এখনো ঘুমোননি? বলছি, তোমার কাছে কোনো কথার জবাবদিহি করবার জন্য রাত জেগে বসে নেই আমি। আমার কথার উত্তর দাও। বলুন। এমন রাত করে কদিন ধরে ফিরছো? না মানে আমি তোমাকে নার্ভাস হতে বলিনি, বলো। এই তো কদিন, কদিন? 7-8 দিন হবে। এতক্ষণ ধরে কোথায় ছিলে? ভার্সিটিতে। কেন? না মানে আগামীকাল 21শে ফেব্রুয়ারি কিনা, কি করছিলে? প্রভাত ফেরির জন্য তৈরি হচ্ছিলাম। তোমার এমএ পরীক্ষা শেষ হয়েছে? জি। অল রাইট, আমার কথাগুলি এবার মনোযোগ দিয়ে শোনো। বলুন। রাস্তায় স্লোগান দেবে আর মিছিল নিয়ে বেরুবে, এই জন্য নিশ্চয়ই আর এ বাড়ির আশ্রয়টুকু তোমার দরকার নেই, কি বলো? তা বেশ, কাল সকালে চলে যেও। আমি মানে ঠিক বুঝতে পারছি না। এই বাড়ি থেকে চলে যেতে বলছি, এই সহজ কথাটা না বোঝার তো কোনো কারণ দেখি না। যাও। এত রাত করা তোমার উচিত হয়নি। প্লিজ, আমার জন্য কষ্ট করে রাত্রি জেগে তোমার বাবাই তো উচিতগুলো শুনিয়ে দিলেন, তুমি আর কেন? খাবে না? খেয়ে এসেছি। আপা বোধহয় জেগে আছে। এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমার রাষ্ট্রগত কাজগুলোর জন্য এ বাসার ব্যক্তিগত জীবন ব্যাহত হচ্ছে, বুঝতে পারছো? আগামীকাল থেকে তার হবে না। কি হলো, সত্যি বাসা ছেড়ে চলে যাবে নাকি? তোমার বাবার আদেশ অমান্য না করলে তাই করতে হয়। কাল শুনছি গন্ডগোল হতে পারে, সত্যি? আমিও শুনে এসেছি, না হওয়া পর্যন্ত কনফার্ম করতে পারছি না। আমিও কাল প্রভাত ফেরিতে যাব। অবশ্যই যাবে। আমাকে নিয়ে যেও। আমি এক্ষুনি যাচ্ছি, তুমি পরে এসো। কটা বাজে? ওই তো ভোরের আর বাকি নেই। রিফাত, রিফাত শোনো, শোনো। বলো। রিফাত, আমার কথা রাখো প্লিজ, আমার কথা রাখো। বলছি যেও না, সারা শহরে গুজব ছড়িয়ে গেছে গন্ডগোল হবে, শুনেছি মিছিলের ওপর চার্জ করবে, কি রক্তারক্তি কাণ্ড যে হবে কে জানে। এবার সত্যিকার অর্থে একটা রক্তারক্তি কিছু ঘটুক, আমি তাই চাই। আমাদের জীবনে রক্তপাতের প্রয়োজন আছে। এতদিন শুধু বোবার মতো নির্বাক কৃষ্ণচূড়া লাল রং দেখেছে এই দেশ, এবার মানুষের গলা ছিঁড়ে ঝরে পড়া তাজা উষ্ণ রক্ত দেখুক। রিফাত, এ তুমি কি বলছো? এটা একটা জাতির দাবি, অস্তিত্বের প্রশ্ন। আব্বুর উপর রাগ করে তুমি এসব বলছো? ছি জলে, এতটা দুর্বল ও নির্বোধ। না না, আমি বুঝতে পারছি তুমি রাগ করেছো, কিন্তু রিফাত ভুলে যাচ্ছ কেন, আব্বু তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, ভালোবাসেন বলেই দুটো শক্ত কথা বলেছেন। ওহ সিলি জলি, আমি বলবো তুমি বাজে বলছো। তাহলে তুমি চলে যাচ্ছ কেন? যেতে আমাকে হতোই, ওরা সবাই অপেক্ষা করছে, আমি যাই। রিফাত, আমি আপার হয়ে বলছি, যেও না। জলি, আমি জানি আপা যদি কথা বলতে পারতো, যদি শুধু বলতে পারতো যেও না, তুমি যেতে পারতে। আমি আমি আপার হয়ে অনুরোধ করছি। জলি, এই কথাটা যদি বুঝতে পারো কেন তাহলে বুঝছো না যে যেতে আমাকে হবে? এটা গ্রিক ট্র্যাজেডির নায়কের নিয়তির মতোই অপরিহার্য, রিফাত। অলঙ্ঘনীয়। আমার প্রেম বোবা, আমার দেশ বোবা। আমি কথা বলতে চাই জলি, আমি কথা বলতে চাই। কিন্তু যদি কিছু ঘটে? কিছু একটা তো ঘটতে হবে। যে ঝড় উঠবে উঠবে করছে, তার মুখে সামান্য খড়কুটোটিও উড়বে না, এটা কি হয়? যাচ্ছ? হ্যাঁ। দাঁড়াও, তবে আমরাও যাব, আমি আপাকে নিয়ে আসছি। তোমরা এসো। সেবার 21শে প্রচুর ধরপাকড় হলো। ঢাকার অলিগলি থেকে দূর গ্রামাঞ্চল শিহরিত হয়ে উঠল সারাটা দেশ। আমাদের মিছিলটা তছনছ হয়ে গেল। অনেকের সাথে আমিও ধরা পড়লাম। 6 মাস অনর্থকে আটকে থাকলাম জেলে। আমি আর মলি আপা দুজনেই ছিলাম সেই মিছিলে। তোমাকে অনেক খুঁজেছি, পাইনি। বিকেলে শহীদ খবর নিয়ে এসেছিল তোমার ধরা পড়বার। তারপর থেকে আপাকে আর খুঁজে পাওয়া যায়নি। জেল থেকে ফিরে এসে সব শুনলাম। ইতিমধ্যে এর রেজাল্ট বেরিয়ে গেছে। কিন্তু কিন্তু সবচেয়ে বড় একটা মোড় ঘুরে গেল আমার জীবনে। হয়তো ব্যক্তিগত প্রেম, কিন্তু সেদিন মানুষ ও কৃষ্ণচূড়া মিলেমিশে একাকার হয়ে গেল আমার সামনে। আমার সামনে যে পথটা খুলে গিয়েছিল, আমি তাকে এড়াতে পারিনি চলে। কিন্তু আমাকে তুমি দান করে গিয়েছিলে এক রাস প্রতারণা।
প্রতারণা নয় চলে, এও আমার ভালোবাসা। শহীদ তোমাকে ভালোবাসতো, ও আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল। ভেবেছিলাম তোমরা সুখী হবে, তাই যাওয়ার দিন তোমাকে অনুরোধ করেছিলাম শহীদকে তুমি গ্রহণ করো। শহীদ সুখী হবে, কিন্তু তুমিও সুখী হবে। আমি যেখানেই থাকি তোমাদের জন্য থাকবে আমার শুভেচ্ছা। কিন্তু সেদিন আমি যা করেছিলাম তা প্রতিশোধ ছাড়ার কিছুই নয়। তোমার উদাসীনতার অহংকারের দুর্গটাকে ধুলোয় লুটিয়ে দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্যে আমি বেছে নিয়েছিলাম প্রতিশোধের তীব্র অজগর পথ। এই পথ যদি আত্মনির্যাতন হয়, তাহলে তাহলে আমার কথা একবার ভাবো। তুমি শুধু নিজেকে দেখো না, আমাকে দেখো। এই দেখো, তুমি যেমন আগের মতো নেই, আমিও নেই। আমিও বদলে গেছি জলে, অনেক অনেক বেশি বদলে গেছি। হ্যালো মিলি, ইয়েস আই এম ওয়েটিং ফর ইউর কল। যা, মিথ্যে বলবো কেন? যাক বাবা, রেডি হয়েই আছো তাহলে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এসে পড়ছি, জাস্ট 5 মিনিটস। এই সুমিকে পথে ড্রপ করেই সোজা তোমাদের ওখানে। আগের মতো কেউ থাকে না, বদলে যায়। তো তো মানুষ মানুষ কেন পারে না? কেন? রিফাত চাচা, হুম, আপনার যাওয়া কিন্তু হচ্ছে না। সে দেখা যাবে। বেরোচ্ছে নাকি? ওহো, আসল কথাটাই কি কথা বলো না। আমরা এবার আপনার তালটিয়ায় বেড়াতে যাব কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই যাবে। আম্মু যাবে তো? তোরা গেলে আমিও যাবো বই কি। হ্যাঁ, খুবই ভালো হয়, নিশ্চয়ই যাবে তোমরা। তালটিয়া শহরটা খুব মন্দ না। আপনার কাছে শুনে শুনেই চার্মড হয়ে গেছি। না না, চার্মের কিছুই নেই। বিষণ্ণ শহর, খুবই মেঘলা, একটা উঠতি বর্ধিষ্ণু পাড়াগা বলতে পারো। তো তোমাদের ভালো লেগে যেতে পারে। তালটিয়ার নামটাও ভীষণ পোয়েটিক। তাই বোধ হয়। সারি সারি শিরীষ গাছ, মাঝে মাঝে জারুল, শীতে চমৎকার কুয়াশা নামে। খুব মন্দ না, তোমাদের ভালো লাগতেও পারে। যাব, শীতেই যাব। এখন বেরোচ্ছিস? সুমিকে ওর বান্ধবীর বাসায় পৌঁছে দিতে যাচ্ছি। তাড়াতাড়ি ফিরিস। আসি রিফাত চাচা। এসো। সারি সারি শিরীষ গাছ, মাঝে মাঝে জারুল, শীতের চমৎকার কুয়াশা নামে। আরো আরো কি কি যেন বললে? কি কি যেন? কি কি রিফাত? এই সব নিয়ে তুমি খুব ভালো আছো না? তা আছে, ভালো এবং একা। কিন্তু তুমি বদলাওনি কেন? কেন আগের মতো অহংকার নেই? অহংকার কোথায় দেখলে আবার? হ্যাঁ, অহংকার। এ তোমার অহংকার রিফাত। তোমার জীবনটা একটা অহংকার। একবার একবার আমি তাকে ভাঙতে চেয়েছিলাম, ভেঙে ভেঙে। তুমি ভাঙতে চেয়েছিলে জলে, আমাকে আর কি ভাঙবে বলো? আমি তো চিরকেলে ভাঙা মানুষ, বুঝলে জলে। কিন্তু আমার বেঁচে থাকাটা কেন আমার নিষ্ঠুর হলো? নিষ্ঠুর হবে কেন জলে? তোমার কবির আছে, তোমার সুমি আছে। সুমি আর কবিরের ভিতর খুঁজে পাবে অনাগত ভবিষ্যৎ। ওরা আরো বড় হবে, সুন্দর হবে। তোমাদের ঢাকাটা আরো কত মনোরম হবে। তুমি এদের ভিতরেই খুঁজে পাবে তোমাকে। এখানেও তুমি জিতে গেলে রিফাত। না জলে, জীবনটাকে এখনো আমি তোমার মতো হার জিতের নিক্তিতে ওজন করে চলি না। বাট আই এম এ রিডল রিফাত, আই এম এ স্যাড। চলে চলে। তুমি জীবনে কিছুই না পেয়ে জিতে গিয়ে ভালো আছো, আর আমি সব কিছু পেয়েও হেরে গেছি রিফাত, তুমি সুখী হও, হেরে গেছি। আমি তাই চাই চলে। তালটিয়া কলেজে পড়াতে পড়াতে আমি তোমাদের কথা মনে করব। তোমার, সুমির আর কবিরের জন্য বাংলাদেশের ছোট্ট একটা অজ পাড়াগাঁ শহরে
টিম টিম করে জ্বলবে এক বুড়ো বাংলার অধ্যাপকের স্নেহ, শুভেচ্ছা না। আর ভালোবাসা। না ছি জলে, না, বলবে রেফাত, আমার ভালোবাসা কেন এমন ঘৃণার হয়ে গেল? বলবে কেন আমি ভালোবাসতে পারলাম না? কেন? তাতে কি, আমিও তো পারিনি। তাহলে তাহলে কি ভুল হয়েছিল? কেন ভুল হবে কেন? তুমি সুখী হবে। আর তুমি? বললাম তো, আমি সুখী, আমি সুখে আছি। না না, তাই তাই জলি, আমরা সুখে আছি। আরো কত কত বছর চলে যাবে, তারপর আমি আরো বুড়ো হয়ে যাব। হয়তো তুমিও হবে। আমাদের হাড়ের ভিতর দিয়ে নামবে হু হু শীত, রক্তের ভিতর পাতা ঝরা হিম ঠান্ডা তারা রাশির মতো শুকনো মরা সব পাতা। তবুও তবুও তারপরও হয়তো এক একদিন খুব ভোরবেলা পৃথিবীর নতুন রোদ দেখে মনে হবে চিনি। একদিন খুব বিকেল বেলায় মনে হবে, হঠাৎই মনে হবে বেঁচে আছি। তালটিয়ার সবচেয়ে নির্জন কৃষ্ণচূড়া গাছটার তলে গিয়ে দাঁড়াবো, মুখ তুলে তাকাবো উপরের দিকে। সেখানে আকাশ আর গাছের ডালপালা। তখন আমার ভিতরে ঝরবে লাল নির্জন রাশি রাশি কৃষ্ণচূড়া। এতক্ষণ মানুষ ও কৃষ্ণচূড়ার গল্প নাটকের অভিনয় শুনলেন। রচনা আবিদ আজাদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন জলি, হোসনে আরা, বাবা আব্দুল মালেক খান, কবির তনভীর কাদেরী এবং রিফাতের ভূমিকায় শামসুল আলম। শব্দগ্রহণে মোহাম্মদ আলাউদ্দিন, সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন শামসুল আলম।